প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রতিষ্ঠাতা আমির সৈয়দ আবুল আলা নদভী রহমতুল্লাহ। তারপর পাকিস্তান ভারত ভাগ হয়ে গেল 1947 সালে। পাকিস্তান জামাত ইসলামী পাকিস্তান একটা অংশে হলো, জামাত ইসলামী হিন্দ আর একটা অংশে থেকে গেল। এরপর ধীরে ধীরে জামাত ইসলামী শ্রীলঙ্কা হয়েছে, জামাত ইসলামী বিভিন্ন দেশে হয়েছে। ইখওয়ানুল মুসলিমিন যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হয়েছে, জামাত ইসলামী হয়েছে। আপনারা ইসলামী আন্দোলনের 3 পথিকৃতের নাম দেখছেন মনে হয়, সৈয়দ আবুল আলা নদভী রহমতুল্লাহ, তারপরে সাইদ বদিউজ্জামান তুরস্কের ছিলেন, আর ইমাম হাসান আল বান্না মিশরের। এই 3 জনের প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলন সারা বিশ্বব্যাপী একই দাওয়াতকে সামনে রেখে ইকরামাতের দিন, অর্থাৎ দিন প্রতিষ্ঠাতের খরচ, এটাকে সামনে রেখে ইসলামী আন্দোলন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি 1975 পর্যন্ত দেশ স্বাধীন হল 1971 16 ডিসেম্বর বিজয় হল। তারপরে শেখ সাহেব আসলেন নেতা হিসেবে 10ই জানুয়ারি বাদ পাকিস্তানের কারাগার থেকে আসলেন। আসার পরে তিনি সিদ্ধান্ত দিলেন যে ইসলামী দলগুলো রাজনীতি করার কোনো অধিকার রাখে না। তিনি জামাত ইসলামীর নেতা অধ্যাপক গোলাম আজমকে নাগরিকত্ব ক্যান্সেল করেন, তার নাগরিকত্ব বাংলাদেশে থাকবে। এটি ছিল শেখ সাহেবের বিচার। তার মেয়ে যে কি বিচার করছে সেটাকে আর বলার দরকার আছে, এটা তো এখনই স্পষ্ট বোঝা যাচ্ছে। শেখ সাহেব এই বিচার করছিলেন, জামাত নিষিদ্ধ করেছিলেন, আর জামাত নেতা অধ্যাপক গোলাম আজমকে নাগরিকত্ব ক্যান্সেল করেছেন। আচ্ছা, ঠিক আছে। এখন আমি 1974 সালে এসএসসি পাস করেছি। আমার বাড়িতে এখন 74 সালে কিন্তু ইসলাম শিক্ষা নিষিদ্ধ ছিল। শেখ সাহেব চিন্তা করেছেন যে ধর্ম শিক্ষা করলে যদি মানুষ ধর্মান্ধ হয়ে যায়, তার ধর্মহীন রাজনীতির প্রতি মানুষ যদি মুখ ফিরিয়ে নেয়, এই ভয়ে তিনি ইসলাম শিক্ষা নিষিদ্ধ রাখছেন। আমি 74 পাস করছি, কি কি সাবজেক্টে আমি পাস করছি তার মার্কশিটে এখনো সেই প্রমাণটা দেখি। 1974 সালে ইসলাম শিক্ষা ছিল না, ইসলাম ধর্ম ছিল, কিছু ছিল না। কোনো ধর্ম শেখে, হিন্দু ধর্ম ছিল না, মুসলিম ধর্ম, কোনো ধর্ম রাখবে না। ধর্মহীন সেকুলারিজম তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সেকুলারিজম না প্রতিষ্ঠা করলে সোশ্যালিজম রাখবে। তার 4টে মতবাদ যেটাকে মুজিববাদ বলা হয়, সেটা হলো ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র। এই 4টা মিলে একটা খিচুড়ি তন্ত্র তিনি করেছিলেন। আমি এই ভাষায় বলি, রাষ্ট্রবিজ্ঞানে এই ধরনের 4টা মতবাদে কোনো রাষ্ট্রীয় মতবাদ হয় না, 4টা একসাথে। তো এইভাবে তিনি 72-এর সংবিধান করলেন। সেই সংবিধান জনগণের জন্য যথেষ্ট ছিল। সেই সংবিধান অনুসারে কাজ করতে যে 75-এ 15ই জানুয়ারি বা জুন, 25শে জুন তিনি বাকশাল কায়েম করলেন। এক দল এক নেতা, বঙ্গবন্ধু বাংলাদেশ। সেই দলের নাম হলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এক কথায় বাকশাল। আর কোনো দল থাকবে না বাংলাদেশ, একমাত্র দল থাকবে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সংক্ষেপে তার নাম হলো বাকশাল। আর শেখ সাহেব নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলেন। আগে ছিলেন প্রধানমন্ত্রী, সেদিন তিনি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলেন এবং বললেন এই 4th সংশোধনী আপনারা পড়ে দেখবেন, সংবিধানের 4th সংশোধনী। মাত্র 3 মিনিটের সংবিধান পাশ হয়ে গেল, বিরোধী দল তো নাই বললে চলে। সেখানে তিনি বললেন আমি আজীবন প্রেসিডেন্ট, আর কোনো ভোট টোট হবে না, যতদিন আমি আসি কোনো ভোট হবে না। আমার বিরুদ্ধে কথা বললে ওটা হচ্ছে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। শেখ সাহেবের বিরুদ্ধে কথা বললে ওটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। তাহলে নিজেকে কি বললেন? দেবতা, ঈশ্বর, ভগবান নিয়ে গেলেন। তার বিরুদ্ধে কথা বলা যাবে না, কোনো ব্যালট ব্যবহার করা যাবে না, তার জন্য আল্লাহ খোলা রাখা। যখন ব্যালটের সব পথ বন্ধ হয়ে গেল 1975 সালে 15ই আগস্ট বুলেটের বিপ্লব, সেই বিপ্লবে দেশের 90% লোক এটাকে ভালোবেসেছিল যে হ্যাঁ ঠিক আছে। যে লোক
মানুষকে গায়ের জোরে লাল ঘোড়া দাবিয়ে দিতে চাইছিল, সব দল ব্যান্ড করে দিয়েছিল, নিজেকে গণতন্ত্রের নেতা বলতো, গণতন্ত্র হত্যা করে একদমই স্বৈরতন্ত্র বাকশাল কায়েম করলো, সমস্ত পত্রিকা বন্ধ করে দিল, তার বিরুদ্ধে যাতে না লিখতে পারে, শুধু 4টা পত্রিকা রাখলো, দলীয় পত্রিকা, আর সব পত্রিকা বন্ধ। শেখ সাহেবের মেয়ে কিন্তু অপসরের সাথে করতে পারে, শেখ হাসিনার বিরুদ্ধেও আওয়াজ তোলা হয়েছে, কিন্তু শেখ সাহেবের বিরুদ্ধে আওয়াজ করলেই সেটা এত জঘন্য ভাবে রক্ষী বাহিনী ঘরে ঘরে যা অত্যাচার করেছে, সেই অত্যাচারটা যারা জানে তারা জানে, কিন্তু এখনকার প্রজন্ম সেটা জানে না। তারা মনে করছিল বোধহয় 21 বছর পর আওয়ামী লীগকে আবার ক্ষমতায় দিল। জামাত বিএনপি বিভেদের প্রেক্ষিতে ঐক্য যখন নষ্ট হয়ে গেল, তখন এদেশের দেশপ্রেমিক জনতা দুই ভাগে বিভক্ত হয়ে গেল, এবং যারা সত্যিকার ইসলাম আন্দোলন করে তাদেরকে বলা হলো মৌলবাদী, তাদেরকে বলা হলো সাম্প্রদায়িক, তাদেরকে বলা হলো রাষ্ট্রদ্রোহী, তাদেরকে বলা হলো স্বাধীনতা বিরোধী। এই ধরনের তকমা দিয়ে, এই ধরনের ট্যাগ লাগিয়ে, জামাত শিবিরকে একটা খারাপ ট্যাগ দিয়ে গোটা প্রজন্মের কাছে, গোটা জাতির কাছে একটা নিষ্ঠুরভাবে, একটা ভুলভাবে, একটা আমি মনে করি যে কৌশলে